আজকে আমরা নেটের অন্য একটি কবিতা জীবনানন্দ দাশের লেখা বোধ কবিতাটি সম্পর্কে আলোচনা করব। আমি এই কবিতাটি পড়ে তার একটি সারমর্ম তৈরি করেছি। সেই সারমর্মটি আজকে তোমাদের কাছে তুলে ধরব। কবিতা পড়ে তার সারমর্ম করা যায় এবং গল্প পড়ে করতে হয় তার সার সংক্ষেপ। কবিতার ক্ষেত্রে সার সংক্ষেপ করলে তার সঠিক অর্থ আমাদের কাছে উঠে আসে না, কারণ কবিতা পড়ার পর এক একজনের এক এক রকম ধারণার সৃষ্টি হয়। সেই ধারণা দ্বারাই মানুষ কবিতা বুঝতে পারে। তাই একটি কবিতা আমি যেভাবে পড়ে বুঝে নেব, হয়তো অন্য কেউ এই কবিতাটি পড়েই তার অন্য একটি অর্থ বের করবে, যার কারণে কবিতায় করতে হয় সারমর্ম। কবিতায় যদি সারমর্ম বাদ দিয়ে সার সংক্ষেপ করার চেষ্টা করা যায়, তাহলে দেখা যাবে যে অর্থটি হয়তো অনেক সময় অন্যরকম হয়ে গেছে। যেমন রবীন্দ্রনাথের একটি কবিতা রয়েছে, সোনার তরী কাব্যগ্রন্থের সোনার তরী কবিতাটি। সেখানে যদি সেই কবিতাটি পড়া যায়, তাহলে দেখা যাবে যে কবিতার শুরুতে গগনে গরজে মেঘ ঘন বরষা, এইভাবে কবিতাটির শুরু। তারপর ধান কাটতে কাটতে এসে গেল বর্ষা, কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যে ধান কাটতে কাটতে কিন্তু কখনোই বর্ষা এসে যায় না, কারণ ধান কাটতে এত সময় লাগে না। তো কবিতাটির আসলে অর্থটি অন্যরকম, যে মানুষ সারা জীবন ধরে যে সমস্ত কর্ম করে, সেই সমস্তগুলো কর্ম পৃথিবী রেখে দেয় তার কর্মের ফল, কিন্তু মানুষকে পৃথিবী রাখে না। তো কবিতাটির সারমর্ম করলে এই বের হয়, কিন্তু সার সংক্ষেপ করলে তার অর্থটি কেমন যেন অন্যরকম হয়ে যায়। তো জীবনানন্দ দাশের এই বোধ কবিতাটিও আমি সারমর্মের মাধ্যমে আলোচনা করব এবং কবিতাটি পড়েও তার অর্থ আমার মতো করে আমি আলোচনা করব। তো এর আগে দু একটি কথা বলা দরকার, যে নেটে অনেক সময় আমরা পড়াটাকে এমন কঠিনভাবে দেখি যে তারপরে আর কি একটি বোঝা হয়ে দাঁড়ায়। আসলে কবিতাগুলো থেকে সেরকমভাবে প্রশ্ন আসে না। সাধারণত এই বোধ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, এটি তো ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত। তো দেখা যায় যে এদিকে কবিতার নাম দেয়া এবং তার উল্টো দিকে কাব্যগ্রন্থগুলোর নাম বলা হয় যে একে অপরের সঙ্গে মেলাও, এরকমভাবে বলা হয়। তো যে কোনো বিষয়কেই একদম কঠিনভাবে না দেখে আমরা সহজ সরলভাবে এগুলো আলোচনা করব। আর কবি সম্পর্কে সেরকম কিছু নেটে জিজ্ঞাসা করা হয় না। দু একটি কোশ্চেন 100টার মধ্যে থাকলে থাকতেও পারে। তো আমাদের ব্যাপার হলো যে আমরা তো নেটের মধ্যে 100তে 100টির অ্যান্সার সঠিক করব এমন কোনো লক্ষ্য নেই। তো 100টি কোশ্চেনের মধ্যে দেখা যায় হয়তো 10-15টি কোশ্চেন খুবই কঠিন আসে, বা 20টি কোশ্চেনও খুব কঠিন আসে, যেগুলো পারা সম্ভব নয় বা খুবই কষ্টকর পারা। তো সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে আমরা বাকি যে 100টির মধ্যে আরও 80টি প্রশ্ন থাকবে, সেই দিকেই আমরা মনোযোগ দেব, যেন সেইগুলো ঠিকমতো আমরা করতে পারি। তো তাহলে আজকে এই ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত বোধ কবিতাটি সম্পর্কে আমি আলোচনা করছি। প্রথমে এর সারমর্মটি সেটি একটু সংক্ষেপে বলি, তারপর আমি এই কবিতাটি লাইন ধরে আলোচনা করব। তো ধূসর পাণ্ডুলিপিতে কবির ইতিহাস চেতনার দিকটি উঠে এসেছে, এবং এই কবিতাটিতেও এখানে তিনি বয়ে যাওয়া সময়ের সঙ্গে সাধারণ মানুষের আসা যাওয়া ব্যাখ্যা দিতে গিয়ে একমাত্র জৈবিক সত্যকেই বড় করে দেখিয়েছেন। বোধ কবিতায় তারই উল্লেখ রয়েছে। আধুনিক জীবনের এক বড় যন্ত্রণা একাকিত্ব বোধ, অর্থাৎ মানুষ যত আধুনিক হচ্ছে তার সেই একাকিত্ব বোধ বেড়ে যাচ্ছে, মানুষ একা হয়ে যাচ্ছে। কবি জীবনানন্দের বোধ কবিতায় সেই একাকিত্বের কষ্ট এবং সেই কষ্টের কারণ খোঁজার চেষ্টা দেখা গেছে।
সামাজিক জীবনে মানুষ একসঙ্গে থাকে, অর্থাৎ বেশ কিছু বছর আগের কথা ভাবলেও মানুষ যখন এতটা আধুনিক হয়নি তখন মানুষ কিন্তু একসঙ্গেই সুখ দুঃখ ভাগ করে নিত, আলাপ আলোচনা তাদের মধ্যে চলতো। কিন্তু এখন দেখা যায় যে আধুনিক যুগে মানুষ একাই বাঁচতে শিখেছে। প্রতিদিনের জীবনে বাঁচার জন্য যা দরকার সেই দরকারি জিনিসের চাহিদা মেটানোকেই সাফল্য বলে ভাবে এখনকার লোক। সন্তানের জন্ম দিয়ে তারা পরম তৃপ্তি পায়, এইরকমই আরেকটা ধারণা জীবনানন্দের সেই কবিতাটিতে পাওয়া যায়। হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর বুকে। অর্থাৎ কোনো মানুষ তো আর হাজার বছর ধরে একা পথ হাঁটতে পারে না, কিন্তু কবি ইতিহাসের দিক থেকে তুলে ধরেছেন যে মানুষ তার পূর্বজন্মের তারপর পূর্বজন্মের অর্থাৎ আগের বাবার পরের জেনারেশন তারা কিন্তু হেঁটেই চলেছে পথ। তো সেই রকমভাবে এখানেও উঠে এসেছে ইতিহাস চেতনা। এই সমস্ত স্বপ্ন, শান্তি আর ভালোবাসার স্বাভাবিক অনুভূতিগুলো কবির কাছে আর ধরা পড়ছে না। তাই কবি আজ ক্লান্ত। কবির ক্লান্তি কেন এই কবির ক্লান্তি? কবি বলেছেন, বিপন্ন বিস্ময় অর্থ কীর্তি সচ্ছলতা নয়, কিন্তু সেই বিপন্ন বিস্ময় অর্থাৎ সৃষ্টির তাড়না মানুষকে অবসন্ন করে দেয়। বোধ কবিতাতেও তিনি এই তাড়নার কথা বলেছেন। অর্থাৎ এখানে যদি আমি বলি যে এই বোধ, কবির এই বোধ অন্যান্য বিষয় থেকে যা মানুষ অনেক দিন ধরে করে আসছে একই জিনিস সেইগুলো থেকে কবি অন্যদিকে অর্থাৎ তিনি সৃষ্টির দিকে মনোযোগ দিতে চান, নতুন কিছু করতে চান, নতুন কিছু সৃষ্টির তার ইচ্ছে, সৃষ্টি করা তার ইচ্ছে, এই দিকটি উঠে এসেছে। তিনি এই সমস্ত কিছু থেকে আর আনন্দ পাচ্ছেন না। অর্থাৎ এই সন্তানদের জন্ম দেওয়া, স্বাভাবিক কাজকর্ম যেগুলো মানুষ অনেক বছর, হাজার বছর, লক্ষ লক্ষ বছর ধরে করে আসছে, সেই সমস্ত কিছু স্বাভাবিক আনন্দ থেকে বঞ্চিত হয়ে কবি একাকিত্বের সীমায় পৌঁছে গেছেন। কিন্তু কবি তো জীবন পলাতক মানুষ নন। তার মনে পড়েছে তিনিও সাধারণ মানুষের মতো কত কাজ করেছেন, জমি চাষ করেছেন, জল তুলেছেন বালতিতে করে, কাঁচি দিয়ে মাঠে গিয়ে ফসল কেটেছেন, মাছ ধরেছেন। এই সাধারণ জীবনের স্বাদ তার তো অজানা নয়। তাই কবি বলেছেন, বন্ধনহীন মুক্তির এই স্বাদ জানিয়াছি একদিন অগাধ। এরপর এসেছে মেয়ে মানুষের প্রতি প্রেমের কথা। তিনি মেয়ে মানুষকেও ভালোবেসে দেখেছেন এবং তাদের অস্বীকার করে এবং তাদেরকে বলতে গেলে তাদেরকে অবজ্ঞা করেও দেখেছেন। মেয়ে মানুষ তাকে ভালোবেসেছে, কাছে এসেছে। এ প্রেম কবির দৈহিক প্রেম, কিন্তু সে প্রেমও যেন কোনো নক্ষত্রের পূর্ণতা পায়নি। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে যেরকম নক্ষত্রের আনাগোনা অর্থাৎ নক্ষত্রের অবস্থান অনুযায়ী ভবিষ্যৎ কল্পনা করা হয়, কবিও সেই দিকটি তার কবিতায় তুলে ধরেছেন। এরপরে শেষের দিকে দেখা যায় যে সময়ের নানা অনুভব কবির ব্যক্তিগত জীবনকে বদলে দিয়েছে। তার ব্যক্তিগত জীবন গিয়েছে বিশ্বস্ত হয়ে, সাধারণ অনুভূতি গিয়েছে নষ্ট হয়ে। জীবনে যে সমস্ত কিছু আশা করেন তিনি, তার পরিবর্তে এই স্বাদ যদি স্থায়ী হয় তবে মানুষের মুখ শিশুদের মুখ দেখে তিনি তৃপ্ত হবেন। এবং একদম শেষের 2-4 লাইনে দেখা যায় রোমান্টিক কবিদের অধরা সৌন্দর্যের পেয়াসী তিনি নন। পার্থিব জীবনের সমস্ত অসম্পূর্ণতা ও কুশ্রিতা ও তার কাব্যে প্রতিফলিত হবে। নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে সেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব। অর্থাৎ কবি যেগুলো ফেলে দেওয়া জিনিস সেই সমস্ত কিছু বাদ দিতে চান না, তার সৃষ্টির মধ্যে তিনি এই সমস্ত কিছু তুলে ধরতে চান। এখন অল্প 2-4 কথায় যদি এই কবিতাটির সারমর্ম করি তাহলে এই হবে যে মানুষের যে স্বাভাবিক বাঁচা এবং স্বাভাবিকভাবে চলাফেরা করা, সেই স্বাভাবিকভাবে চলাফেরা করা যা চিরদিন মানুষ করে এসেছে, সেই থেকে কবি আর আনন্দ পাচ্ছেন না। তিনি সেই কাজগুলো করতে গেলে তার মাথার ভিতরে একটি বোধ, একটি যুক্তিপূর্ণ চিন্তা তাকে ঘিরে ধরে, তিনি নতুন কিছু সৃষ্টি করতে যান। এই বিষয়টি নিয়ে এই কবির এই বোধ কবিতাটি। তো এখন লাইন ধরে ধরে এই কবিতাটি একটু আলোচনা করা যাক। কবি বলেছেন, আলো অন্ধকারে যায়,
মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়, আমি তারে পারি না এড়াতে। অর্থাৎ কবি যেখানেই যান আলো অন্ধকারে এবং স্বপ্ন শান্তি ভালোবাসা কোনো কিছুই তাকে শান্তি দিতে পারছে না, তার মাথার উপরে একটি বোধ কাজ করে চলেছে। এরপর সে আমার হাত রাখে হাতে, সব কিছু তুচ্ছ মনে হয়, পশু মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। একে অপরের যে হাত রাখা, সেই হাত রাখাও তার কাছে, কবির কাছে তুচ্ছ মনে হয়। অনেক রোমান্টিক কবির কাছে প্রেমিক তার প্রেমিকার ওপর হাতের ওপর হাত রাখবে, এটি খুবই রোমান্টিক এবং আকর্ষণীয় বলে মনে হয়। কিন্তু কবির কাছে এ সমস্ত কিছু যেন তুচ্ছ মনে হয় এবং মনে হয় যে পশুরাও তো তাই করে এসেছে জন্ম জন্মান্তরের অনেক দিন ধরে। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আধারে, সহজ লোকের মতো তাদের মতন ভাষা কে বলিতে পারে আর, কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর, শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর। এই যে কবি এখানে শরীরের স্বাদ অর্থাৎ মানুষ যেভাবে যৌন মিলনের মাধ্যমে পরম্পরাগতভাবে যেভাবে শিশুদের জন্ম দিয়ে চলেছে, তার কাছেও সেই স্বাদ এখন বিস্বাদ হয়ে দাঁড়িয়েছে। প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার, সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই। মানে সাধারণ মানুষ যে বীজ বুনে চলেছে বংশ পরম্পরায় তার শিশুদের জন্ম দিয়ে, সেই স্বাদ কই। ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, এই সমস্তগুলো চিত্র কবি তুলে ধরেছেন। এরপর উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে। চাষার মতো প্রাণ পেয়ে কে পৃথিবীর উপরে জেগে থাকবে। স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বোধ কাজ করে মাথার ভেতর। এই সমস্ত বিষয় বাদ দিয়ে, এই সমস্ত বিষয় করতে গিয়ে কবির মাথায় একটি বোধ কাজ করে। পথে চলে পারে উপেক্ষা করতে চায়, মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চায়, জীবন্ত মাথার মতো ঘোরে, তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে, আমি চলি সাথে সাথে সেও চলে। এখানে কবির সঙ্গে সঙ্গে যে চলে সেটি হলো কবিতার নয়, দুঃখিত, কবির বোধ। নতুন কিছু সৃষ্টি করার কবির একটি আকাঙ্ক্ষা, সেই জিনিসটি কবির সঙ্গে সঙ্গে চলে। এরপর আমিও থামি, আমি থামি, সেও থেমে যায়। অর্থাৎ কবি যখন থামেন তখন কবির বোধ শক্তিও থেমে যায়। এরপর সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। অর্থাৎ কবির এই যে সমস্ত বৈশিষ্ট্য, যেগুলো থেকে কবি সাধারণ বিষয় থেকে আনন্দ পাচ্ছেন না, সেইগুলো না পাওয়ার জন্য কবি সকলের থেকে আলাদা হয়ে যাচ্ছেন। আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা, কবির পথে বাধা। কারণ কবি যেহেতু সবার সঙ্গে তেমনভাবে মেলামেশা করতে পারছেন না, স্বাভাবিক চিন্তাভাবনা করতে পারছেন না অন্যের মতো, তাই কবির চলার পথেও বাধা এসে দাঁড়িয়েছে। জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, এই কথাগুলো আমি আগেই বলে গিয়েছি। কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে বলে, তাদের হৃদয় আমার মাথার মতন, আমার হৃদয় নাকি। তাহাদের মন আমার মনের মতো নাকি, তবু কেন এমন একাকী, তবু আমি এমন একাকী, সব কিছু ছেড়েও কবি একা। কবি এখানে জিজ্ঞাসাও করেছেন, তবু কেন এমন একাকী, সমস্ত কিছু বাদ দিয়ে, সমস্ত কিছু এই কিছু ত্যাগ করেও তবু কবি কি একাকী। এরপর
হাতে তুলে দেখিনি কি চাষার লাঙ্গল, বালতিতে টানেনি কি জল। অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে বাঁচে, কবি কি তা করে দেখেননি? কবি কিন্তু তাও করে দেখেছেন। চাষার মতো লাঙ্গল দিয়ে চষেছেন, বালতিতে জল টেনেছেন, কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে, মেছোদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি। কাস্তে হাতে কবি গিয়েছেন মাঠে, ধান কেটেছেন, মেছোদের মতো মাছও মেরেছেন, পুকুরের পানা শেলা আষ্টে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে। এই সব স্বাদ, এই সব পেয়েছি আমি, বাতাসের মতন অবাধ বয়েছে জীবন। নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন, এই সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ, চলে গেছি ইহাদের ছেড়ে। এই যে এই সমস্ত স্বাভাবিক কিছু স্বাদ, এই সমস্ত কবি করেছেন এবং করে তারপর এই স্বাভাবিক জিনিসগুলো থেকে ছেড়ে চলে গিয়েছেন। এরপর রয়েছে মেয়ে মানুষের প্রতি ভালোবাসার কথা। ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে, আমার এসে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে। ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে, ভালোবেসেতে তারে। অর্থাৎ কবি যখন মেয়ে মানুষেরে অবজ্ঞা করেছেন, ঘৃণা করেছেন, অবহেলা করেছেন, তখন তারা কবিকে ভালোবেসেছে এবং যতবার তিনি কাছে আসতে চেয়েছেন তখন তারা সবাই দূরে চলে গিয়েছে। তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ, অবহেল করে গেছি, এটা অবহেলা হবে। যাই হোক, অবহেলা করে গেছি যে নক্ষত্র, নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। এরপর স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। তাতে এই সমস্ত বিষয়ে যখন তিনি চিন্তা করেন তখনও ওনার মাথায় একটি বোধ কাজ করে। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়, অবসাদ নাই তারে, নাই তার শান্তির সময়। কোনো দিন ঘুমাবে না, ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি, পাবে না আহ্লাদ, মানুষের মুখ দেখে কোনো দিন, মানুষের মুখ দেখে কোনো দিন, শিশুদের মুখ দেখে কোনো দিন। অর্থাৎ কবির যে এই অনুভূতিগুলো থেকে কবি পেরিয়ে চলে এসেছেন, যেগুলো থেকে কবি আনন্দ পাচ্ছেন না, কবি কি কোনো দিন আবার সেই মানুষের মুখ দেখে, মানুষের মুখ দেখে, শিশুদের মুখ দেখে সেই অন্য সাধারণ মানুষের মতো আনন্দ পাবেন? এরপর এই বোধ, শুধু এই স্বাদ পায় সে কি অগাধ অগাধ, পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে, করেছে শপথ। এরপর দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে শিশুদের মুখ, চোখে কালো শিরার অসুখ, কানে যেই বধিরতা আছে, যেই কুজো গলগণ্ড মাংসে ফলিয়াছে, নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে, সেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব। এবং শেষে কবি যে সৃষ্টির আকাঙ্ক্ষা এবং সমস্ত কিছু বাদ দিয়ে অন্যদিকে যাওয়া, স্বাভাবিক আনন্দ থেকে দূরে গিয়ে নতুন কিছু সৃষ্টি করা, এই সমস্ত বিষয়ই উঠে এসেছে। কবি এই নষ্ট শশা পচা চাল কুমড়া এ সমস্ত কিছু ওনার কবিতায় তুলে ধরেছেন, নতুন কিছু সৃষ্টি করার আকাঙ্ক্ষায়, নতুনভাবে আনন্দ পাবার আশায়। তো এই কবিতায় এতটুকুই, যা সারমর্ম আমি পড়ে বুঝেছি তাই আমি এখানে তুলে ধরেছি। এই কবিতাগুলোতে সাধারণত নেটে দু লাইন, এক লাইন দিয়ে অপরদিকে কবিতার নাম দিয়ে মেলাতে বলে। তাই কবিতাগুলো থেকে উত্তর করতে গেলে আমার মনে হয় যে কবিতাগুলো বারবার পড়ে সেগুলোকে প্রায় মুখস্থ করে তুলতে হবে এবং সেগুলোকে ঠিকমতো বুঝে নিতে হবে। মুখস্থ যদি নাও করা যায়, ঠিকমতো বুঝে নিয়ে পড়লে হয়তো সেই লাইনগুলোর সঙ্গে কবিতার যে মিল তা মনের মধ্যে বসে যাবে এবং তার সঠিক উত্তর দেয়া তখন সম্ভব হবে। আজকে এই কবিতাটিতে এতটুকুই আলোচনা করার ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।